বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে নবম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 নিয়ে আলোচনা করা হবে এবং পূর্ণাঙ্গ সমাধান প্রদান করা হবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট সর্বাঙ্গীন সুন্দরভাবে করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতিটি রুলসের সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং তারপরে অবশ্যই সুন্দরভাবে তোমাদের অ্যান্সারটি দিয়ে দেওয়া হবে এবং তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট পূরণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, নবম শ্রেণী হিসেব বিজ্ঞান বিষয়ে তোমাদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে সেটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ বোর্ড প্রদত্ত প্রশ্ন আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে দুইটি অধ্যায় দেয়া রয়েছে, অধ্যায় ও বিষয়বস্তু। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং ষষ্ঠ অধ্যায় জাবেদা। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের এই দুইটি অধ্যায় তোমাদেরকে অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করতে হবে। মূল্য ও মুনাফা জাতীয় লেনদেন কি সেই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং তারপরেই তোমাদেরকে অঙ্কের মতো করে যে প্রশ্নটি দেয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কমপ্লিট করতে হবে। এছাড়াও তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায়ে যে জাবেদা দেয়া রয়েছে, অর্থাৎ জাবেদার যে অধ্যায় রয়েছে, আমি তোমাদেরকে রিকমেন্ড করব, তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই সেই অধ্যায়টি ভালোভাবে অধ্যয়ন করবে এবং তোমরা নিজেরাই চেষ্টা করবে এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তারপরেও নমুনা উত্তর হিসেবে তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে এখানে একটি উত্তর প্রদান করা হবে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে, অধ্যয়নের কোনো বিকল্প নেই, সুতরাং তোমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে। কারণ অধ্যয়ন করার পর যে শিখন ফল রয়েছে সেই শিখন ফল তুমি কতটুকু অর্জন করতে পেরেছো, লার্নিং আউটকামস তোমার মধ্যে কতটুকু এসেছে, সেটার যাচাই করার বা মূল্যায়ন করার উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট। সুতরাং অ্যাসাইনমেন্ট শুধু এই প্রশ্ন উত্তর লিখলেই চলবে না, তোমাদেরকে অবশ্যই তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে অধ্যয়ন করতে হবে এবং বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একমাত্র অনুশীলনের মাধ্যমেই তুমি যে নির্ধারিত অধ্যায় ভিত্তিক যে জ্ঞান রয়েছে, শিখন ফল রয়েছে, তুমি সেটি অর্জন করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে লেনদেনের ধরন ও কারণের সঠিকতা যাচাইপূর্বক মন্তব্য প্রদান, অর্থাৎ এই অংশটা কিন্তু শিক্ষকের জন্য। তারপর আমি তোমাদেরকে বলছি, এই জন্য বলছি যে শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার জ্ঞান বা তোমার শিখন ফল কি যাচাই করতে চান বা কিভাবে যাচাই করবেন তার একটি নির্দেশনা কিন্তু প্রদান করা হয়েছে। সুতরাং অবশ্যই মনোযোগের সাথে তুমি ক্লাসটি দেখবে এবং কথাগুলো খেয়াল করে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এক নজর প্রশ্ন দেখে নিচ্ছি, এরপর আমরা ক্রমান্বয়ে সমাধান দেখব। প্রথমেই দেখো, প্রশ্নের দুইটি অংশ রয়েছে। প্রথমে লেখা রয়েছে ক, নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমাদেরকে রেফারেন্স দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের। সুতরাং তোমরা দেখবে যে পাঠ্যপুস্তকের মধ্যে যেই ধরনের ছক প্রদান করা হয়েছে তোমরা সেই ধরনের ছকের মাধ্যমেই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবে। আমি তোমাদেরকে পরবর্তীতে যে উত্তরগুলো দিব আশা করছি পাঠ্যপুস্তকের আলোকে দেওয়ার চেষ্টা করব। তারপরেও বলছি, তোমরা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে নিবে। যদি ব্যতিক্রম দেখো তাহলে অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক থেকে দেখে সেভাবে কিন্তু তোমরা তৈরি করবে। তো দেখো, এখানে তোমাদের জন্য 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। 1, ব্যবসার জন্য মেশিন ক্রয় 50,000 টাকা, অগ্রিম দোকান ভাড়া প্রদান 20,000 টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1 লক্ষ টাকা, কৃত্রিম মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান 5,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা। তো যাই হোক, আমি এই প্রশ্নগুলো পড়ে দিলাম, এই সম্পর্কে তোমাদের একটি ধারণা আমি দিব। আশা করি তোমরা
মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় যে লেনদেনগুলো রয়েছে সেই চ্যাপ্টার অবশ্যই পড়বে। তারপর আমি তোমাদেরকে কিছুটা হলেও ধারণা দিব। একজন শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে দেখো খ অংশে, অর্থাৎ জাবেদ অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন প্রণয়ন করা হয়েছে আমি পড়ছি। নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনস এর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। 2020 সালের 1 মার্চ মিস্টার রুবাইয়াত নগদ 20,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা তৈরি পোশাক সহ শাপলা ফ্যাশনসের কার্যক্রম শুরু করেন। মার্চ 2 ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। মার্চ 15 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি বাকিতে ক্রয়, মোট হচ্ছে 40,000 টাকা। মার্চ 10 তারিখ প্রতিটি 1,000 টাকা করে 2 ডজন 3 পিস নগদে বিক্রয়। এখানে কিন্তু একটু হিসাবের ক্যালকুলেশন আছে, আমি যখন সলিউশন করব তখন বুঝিয়ে দিব। মার্চ 20 ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন 2,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত প্রশ্ন। তো আমি যেটা বলেছিলাম যে আমি অবশ্যই তোমাদেরকে কিছু হলেও আংশিক আলোচনা করব এবং সেখান থেকে আশা করি তোমরা উপকৃত হবে। লেটস গো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 4র্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ব্যাপার রয়েছে। এইরকম তোমরা দেখতে পাবে, তোমাদের হুবহু বই থেকে কিন্তু এটি দেয়া হয়েছে যাতে করে তোমাদের বইয়ের পড়ার প্র্যাকটিস হয়। আমার উদ্দেশ্য কিন্তু সেইটাই। তো চলো আমরা একটু পড়ে নিচ্ছি, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা আমরা আগে অর্জন করব এবং তারপরে প্রশ্ন উত্তরে চলে যাব। দেখো, ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনের সুবিধা ভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষা অধিক। মুনাফা জাতীয় লেনদেন যেখানে নিয়মিত সংঘটিত হয় সেখানে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত। এরূপ আরো কতিপয় দিক বা বৈশিষ্ট্য রয়েছে যা এই দুই ধরনের লেনদেনকে পরস্পর পৃথক করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এই দুইটির মধ্যে একটু পার্থক্য একটু বোঝার চেষ্টা করব। লেনদেনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি লেনদেনটি নগদ না অন্য পথ, লেনদেনটি দৃশ্যমান না অদৃশ্যমান প্রভৃতি বিষয়। লেনদেন সমূহকে নিম্নোক্ত অবস্থা থেকেই বিবেচনা করা যায়। যেমন দেখো, লেনদেন হল সুবিধা ভোগ। তো আমরা কোনো একটি লেনদেন যখন সংঘটিত হয় তো সেখান থেকে আমরা দুইটি বিষয় লক্ষ্য করি যে এই যে সুবিধাটা পাচ্ছি সেটি কি দীর্ঘমেয়াদী নাকি স্বল্প মেয়াদী। এরপরে দেখো লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা, অর্থাৎ লেনদেনটি কি বারবার ঘটে থাকে নাকি বছরে 6 মাসে এরকম একবার ঘটে, অথবা 5 বছর বা 10 বছরে একবার ঘটে থাকে। তো সেই হিসেবে অর্থাৎ লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা হিসেবে আমরা বলতে পারি অনিয়মিত অথবা নিয়মিত। এরপরে দেখো লেনদেনের টাকার পরিমাণ। তো টাকার পরিমাণ লক্ষ্য করবে যে একটা হচ্ছে বড় অঙ্কের আর একটা হচ্ছে ছোট অঙ্কের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চার্টের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটি মূলধন জাতীয় আর কোনটি মুনাফা জাতীয়। এই অংশটা হচ্ছে মূলধন জাতীয় এবং এই অংশটা হচ্ছে মুনাফা জাতীয়। আমরা আরো কিছু পড়ে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদেরকে শ্রেণী এবং প্রভাব দিয়ে দুইটি অংশ বোঝানো হয়েছে। আশা করি তোমরা বিরক্ত বোধ করবে না। আমি খুব সংক্ষেপেই শেষ করব এবং তারপরে তোমাদের প্রশ্ন উত্তরটি দিয়ে দিচ্ছি। মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা এই অংশে রয়েছে। দেখো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কি হবে সেই বিষয়, এবং তারপরে থাকবে শ্রেণী এবং প্রভাব, এবং তারপর হচ্ছে কারণ। তো তোমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করে তোমাদেরকে কাজ করতে হবে। তো দেখো, বলা হচ্ছে মূলধন, অর্থাৎ যখন কোনো মালিক বা কোনো ব্যবসায়ী বা কোনো উদ্যোক্তা তিনি যখন বিজনেস বা ব্যবসা শুরু করেন তখন অবশ্যই তিনি কিছু মূলধন নিয়ে ব্যবসা শুরু করে থাকেন। এটি হচ্ছে সেই মূলধন, এবং এটি হচ্ছে কোন প্রভাব কোন শ্রেণী, এটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবারে কারণ হিসেবে উল্লেখ করতে পারি ব্যবসায় অনেক বছর ব্যবহার হবে, অর্থাৎ এই মূলধনটা কিন্তু একদিনই 1 মাসে শেষ হয়ে যাবে না, ব্যবসায় অনেক বছর ব্যবহার হবে, মালিককে এ টাকা ফেরত দিতে হবে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট রয়েছে জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। এটাও ঠিক একই রকম মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, এবং এটি হচ্ছে অনিয়মিত প্রাপ্তি। এগুলো কিন্তু সব সময়ের জন্য পাওয়া যাবে না, অর্থাৎ এটি কিন্তু খুব কম সময়ের জন্য ঘটে, হয়তো ব্যবসায়ের প্রথম দিকে অথবা ব্যবসায়ের 2, 4, 10 বছর পরে ঘটতে পারে, অর্থাৎ খুবই অনিয়মিত এই লেনদেনটি ঘটে থাকে। 3 নম্বর রয়েছে দেখো ঋণ গ্রহণ। এটি মূলধন জাতীয় প্রাপ্তি, ঋণের মাধ্যমে এটা পাওয়া হয়, কিন্তু সবসময় তো ঋণ নেওয়া হয় না, ব্যবসা অনেক বছর ব্যবহার হবে এবং এ টাকা ফেরত দিতে হবে, তো সেই জন্য এটিও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি।
এরপর রয়েছে পণ্য বিক্রয়, এটি হচ্ছে মুনাফা জাতীয় আয়। কারণ কি? কারণ এটা নিয়মিত হয়, অর্থাৎ যেই ট্রানজেকশন বা লেনদেনটি নিয়মিত হয় এর মাধ্যমে আয় এবং ব্যয় বোঝা যায়, তো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়। তো যাই হোক, আমরা পরবর্তী হিসেবগুলো দেখে নিচ্ছি। ব্যাংকে বিনিয়োগের সুদ, এটিও মুনাফা জাতীয় আয়, যেহেতু এটি নিয়মিত হয়। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, এটিও মুনাফা জাতীয় আয়, কারণ এগুলো নিয়মিত হয়ে থাকে। এরপর রয়েছে দেখো শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, এটিও মুনাফা জাতীয় আয় এবং এর মাধ্যমে আমরা নিয়মিত লভ্যাংশ পেয়ে থাকি, সেজন্য এটি নিয়মিত হয়। এরপর রয়েছে সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, এটিও একটি মুনাফা জাতীয় আয় এবং এর কারণ হচ্ছে নিয়মিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকাটা এখানে প্রণয়ন করা হয়েছে এবং তোমরা কিন্তু অবশ্যই এই রুলসগুলো মেনে চলবে। আমরা আরো কিছু রুলস দেখে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে সবশেষ যে রুলসগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি। আশা করি ধৈর্য ধরে ক্লাসটি দেখবে। আমি যা বলছিলাম তারপর থেকে বলছি, লক্ষ্য করো। জমি ক্রয়, এটি একটি মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ এটি মূলধন জাতীয় হিসাব, তবে এটি ব্যয়। কারণ জমি ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের তো সম্পদ বাড়ছে, কিন্তু এদিকে আবার মূলধন থেকে এই টাকাটা চলে যাচ্ছে। তো এটাও কিন্তু সবসময় ক্রয় করা হয় না, এই জন্যই কিন্তু এটি মূলধন জাতীয়, অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার হবে। জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, ঠিক তাই, মূলধন জাতীয় ব্যয়, কারণ এগুলো বারবার রেজিস্ট্রেশন করতে হয় না, সুতরাং জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত। দালান কোঠা নির্মাণ, এটিও ঠিক তাই, একটি বিল্ডিং, একটি দালান একবারই গঠন করা হয়, সুতরাং এটি মূলধন জাতীয় ব্যয়, অনিয়মিত ও ব্যবসায় দীর্ঘকাল ব্যবহার হবে। তোমরা কিন্তু কারণগুলো লক্ষ্য করবে, অর্থাৎ শ্রেণী এবং প্রভাব এবং তার সাথে সাথে কারণগুলো লক্ষ্য করবে। যে কারণ বা ব্যাখ্যা প্রদান করা হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের আয়ত্ত করতে হবে, তোমাদের আত্মস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থীর, এই পয়েন্টগুলো পড়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখো, আমি দ্রুত পড়ে যাচ্ছি। যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, যেহেতু অনিয়মিত ও ব্যবসায় দীর্ঘকাল ব্যবহার হবে। নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয়, একাধিক হিসাব কালব্যাপী সুবিধা পাওয়া যাবে, এই জন্য এটা বলা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, মূলধন জাতীয় ব্যয়, অনিয়মিত ও যন্ত্রপাতির সাথে অন্তর্ভুক্ত। যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ, এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, অনিয়মিত ও যন্ত্রপাতির আয়ুষ্কাল বাড়াবে। আসবাবপত্র ক্রয়, এটি মূলধন জাতীয় ব্যয়, অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার হবে। পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, তো আমরা বিক্রয় দেখেছিলাম, এবার ক্রয় দেখছি। এটিও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ পণ্য ক্রয় বা বিক্রয় যেটাই হোক না কেন, সেটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এটি কিন্তু সংগঠিত হয়ে থাকে রেগুলারলি, অর্থাৎ নিয়মিত এটা সংগঠিত হয়ে থাকে। তো সেজন্য এটাকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় বলছি। এরপর রয়েছে বেতন ও মজুরি, মুনাফা জাতীয় ব্যয়, যেটি নিয়মিত হয়ে থাকে। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান মুনাফা জাতীয় ব্যয়। ঋণের ভাড়া প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বীমা প্রিমিয়াম প্রদান, যন্ত্রপাতি দৈনন্দিন মেরামত, দালান কোঠা, যন্ত্রপাতি আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়, এগুলো সব কিছু হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং এগুলো কিন্তু নিয়মিত ঘটে থাকে, অর্থাৎ এগুলো পরিচালনা করার জন্য আমাদেরকে ব্যয় করতেই হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে শ্রেণীবিভাগ এবং এর কারণ সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে পরিবেশন করা হলো। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং অবশ্যই আমি বলবো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়ে নিবে। পাঠ্যপুস্তক পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাদের কয় অংশ বলা ছিল লেনদেনগুলো মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়, সেটা চিহ্নিত করে এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো আমরা ক্রমান্বয়ে এখানে আমাদের মোট 5টি লেনদেন সংগঠিত হয়েছিল, আমরা ক্রমান্বয়ে সেগুলো দেখাচ্ছি। প্রথম দেখো, ক্রমিক নাম্বার 1। তোমরা কিন্তু ঠিক এইভাবে ঘর করবে এবং যেভাবে হেডিংটা দেওয়া হয়েছে সেভাবে দিবে, যদি পারো এর থেকে সুন্দর করে লিখবে। এবং তোমরা খেয়াল করবে তোমাদের বইয়ের মধ্যে যেভাবে ছক করা হয়েছে সেভাবে ছকের সাথে এটা মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি মিলে না যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে, যেহেতু এটি একটি নমুনা উত্তর, সুতরাং তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম যে লেনদেনটি ছিল সেখানে বলা হয়েছিল ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা। তো আমরা এখানে কি করব? আমরা এইভাবে ছক করে লিখবো। ক্রমিক নাম্বার 1 আমরা আলাদা দিলাম, এরপরে যে কলাম রয়েছে সেখানে আমরা লিখবো লেনদেন সমূহ বা লেনদেনগুলো। ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা। এরপর লেনদেনের শ্রেণী, অর্থাৎ লেনদেনটি কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন, সেটা লিখতে হবে।
তো আমরা জানি ব্যবসায়ের জন্য মেশিন ক্রয়, তো এটি একটি মূলধন জাতীয়। কারণ কি? কারণ হচ্ছে অনিয়মিত ও দীর্ঘকাল ব্যবহার হবে। একটি মেশিন যখন ক্রয় করা হয় তখন সেটি কিন্তু দীর্ঘকাল ব্যবহার করা হয়, সুতরাং এটি একটি মূলধন জাতীয়। আমি তোমাদেরকে আগেই ব্যাখ্যা করেছি, সুতরাং আর বেশি বলছি না। এরপর দেখো 2 নাম্বার যে লেনদেনটি ঘটেছে সেটি তোমাদেরকে বলছি। দেখো এখানে বলা হয়েছে প্রশ্নে, অগ্রিম দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। তো আমরা যখন লিখবো তখন প্রবৃত্তি নাম্বার 2 লিখবো এবং তারপরে লিখবো অগ্রিম দোকান ভাড়া প্রদান। এখানে যে টাকার অঙ্কটা রয়েছে সেই টাকার অঙ্কটা আমরা লিখবো 20,000 টাকা, লিখে দিলাম আমরা। এবং তারপরে দেখো মুনাফা জাতীয়, এই লেনদেনটা কি হবে? মুনাফা জাতীয়, সুতরাং আমরা এই মুনাফা জাতীয় এটা আমরা লিখে নিচ্ছি। এবং দেখো যেহেতু এটি মুনাফা জাতীয়, সুতরাং আমরা কি ব্যাখ্যা করব? নিয়মিত হয়। কারণ আমরা দোকান ভাড়া এটা অগ্রিম দেই, এর পরের মাসে আবার সেটা শোধ করব, তার পরের মাসে আবার দিব, এভাবে কিন্তু প্রতি মাসে চলতেই থাকবে। সুতরাং এটি একটি নিয়মিত ঘটনা, নিয়মিত লেনদেন সংঘটিত হয়ে যাচ্ছে। 3 নম্বর যে লেনদেনটি হয়েছে সেটি দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1,00,000 টাকা। লক্ষ্য করে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা কিন্তু সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1,00,000 টাকা। তো যদি ব্যবসায় প্রয়োজনে ক্রয় করা হতো তাহলে হতো এটি মূলধন জাতীয় লেনদেন। যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, সুতরাং এটি একটি মুনাফা জাতীয় লেনদেন। কারণ বিক্রয় তো ক্রয় বিক্রয় এটি একটি স্বাভাবিক ঘটনা ব্যবসায়ের জন্য, এবং এটি নিয়মিত ঘটনা, নিয়মিত লেনদেন, সেজন্য আমরা কারণ ব্যাখ্যা করছি নিয়মিত হয়। এরপরে দেখো 4 নম্বর যে লেনদেনটি সংঘটিত হচ্ছে, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় 5,000 টাকা। তো দেখো আমরা কিন্তু প্রথম যে মেশিন ক্রয় করেছিলাম সেটি একটি মূলধন জাতীয়, এবং তোমাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার শুরুতেই বলা হয়েছিল যে যখন প্রতিষ্ঠানের জন্য কোনো বিষয় বা কোনো সম্পত্তি ক্রয় করা হয় এবং সেটা দীর্ঘকাল ব্যবহার করা হবে, সেটি মূলধন জাতীয়, এবং তার সাথে আনুষঙ্গিক যদি কিছু প্রয়োজন হয়, যেমন এখানে বলা হচ্ছে মেশিনের জন্য সংস্থাপন ব্যয়। তো মেশিনটা ক্রয় করার পর যদি সংস্থাপন ব্যয় দেওয়া হয়, সেটা কিন্তু সবসময়ের জন্য ঘটে না, এটি মাত্র একবার ঘটে থাকে। অর্থাৎ তাহলে আমরা এটাকে বলছি মূলধন জাতীয় লেনদেন, এবং কারণ হিসেবে আমরা বলছি অনিয়মিত ও মেশিনের মূল্যের সাথে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমাদের ক নম্বর প্রশ্নের সর্বশেষ প্রশ্ন ছিল বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। তো দেখো বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছ যে ক্রয় বিক্রয় সবকিছু মুনাফা জাতীয় আয় ব্যয়ের উপর নির্ভরশীল, সুতরাং এটি একটি মুনাফা জাতীয়, এবং আমরা বলবো যে এটি নিয়মিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ক অংশের উত্তর। এরপরে আমরা দেখে নিচ্ছি খ এর উত্তর। শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ের উত্তরে যে প্রশ্নটি রয়েছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং উত্তরটি তারপরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। খ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা সংক্রান্ত, সুতরাং আমরা হেডিংটি লিখব। প্রশ্ন ক, শাপলা ফ্যাশনের সাধারণ জাবেদা 2020 সালের 1 মার্চ তারিখে প্রস্তুত। এটা আমাদেরকে লিখে নিতে হবে। তোমরা প্রয়োজনে কিন্তু এই কথাটা নিচে লিখে দিতে পারো, তাতেই সুন্দর হবে। প্রথমে লিখবে শাপলা ফ্যাশনসের সাধারণ জাবেদা এবং তার নিচে লিখে দিবা 2020 সালের 1 মার্চ তারিখে প্রস্তুত। এরপরে দেখো যে প্রয়োজনীয় কলামগুলো রয়েছে, প্রথম কলামে থাকবে তারিখ, তারপরে থাকবে বিবরণ, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। তো বাস্তব জীবনে খতিয়ান পৃষ্ঠা এখানে উল্লেখ করতে হয়, কিন্তু আমরা এখানে যেহেতু খতিয়ান পৃষ্ঠা উল্লেখ নেই সেজন্য এই কলামটি আমরা ফাঁকা রেখেছি। এরপর রয়েছে ডেবিট টাকা, এই অংশে যে টাকাটা ডেবিট দেখানো হচ্ছে সেই টাকাটা তুমি এখানে লিখে দিবে। এরপর রয়েছে ক্রেডিট টাকা, অর্থাৎ বিবরণ ঘরে যেই টাকাটার কথা ক্রেডিট বলা হয়েছে সেই টাকাটা তুমি ক্রেডিট ঘরে লিখে দিবে। তো জাবেদা সংক্রান্ত যে আলোচনা রয়েছে, আমি ক্লাসটি সংক্ষিপ্ত করার জন্য সে আলোচনা যাচ্ছি না, আমি সরাসরি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে জাবেদা সংক্রান্ত যে আলোচনাগুলো রয়েছে তোমরা সেটি অবশ্যই অধ্যয়ন করবে এবং জাবেদা তোমরা ভালোভাবে শিখে নেবে। জাবেদা একটি মজার অঙ্ক, একটি মজার বিষয়, তোমরা খুব মজা পাবে এবং সুন্দরভাবে তোমরা এগুলো তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রশ্ন করছি, 2020 সালের 1 মার্চ মিস্টার রুবাইয়াত নগদ 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, আসবাবপত্র 1,00,000 টাকা এবং 1,00,000 টাকার তৈরি পোশাক সহ শাপলা ফ্যাশনসের কার্যক্রম শুরু করেন। তো দেখো এই জিনিসগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে আমরা লিখে দিব। প্রথমেই দেখো যে নগদান হিসাব ডেবিট। তো নগদ হিসাব ডেবিট কেন হলো?
আমি এখানে সেই ব্যাখ্যাটা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলে রাখি যে প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে সেটা ডেবিট হবে, আর যদি নগদ টাকা চলে যায় সেটা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ যা কিছু আসে সেটা কিন্তু ডেবিট হিসেবে আসে বেশিরভাগ ক্ষেত্রে, এর ব্যতিক্রম খুব দুই একটা আছে। আর যা কিছু চলে যায় সবকিছু কিন্তু ক্রেডিট হয়ে যায়। এটি হচ্ছে মূল নীতি, মূল নিয়ম, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তো দেখো, ব্যবসায় কিন্তু নগদ টাকা এসেছে, অর্থাৎ ব্যবসায়ী যিনি মিস্টার রুবাইয়া, তিনি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো সেজন্য নগদান টাকাটা আমরা ডেবিট লিখছি, এটা পরিমাণ হচ্ছে 20,000 টাকা। যেহেতু ডেবিট সেজন্য ডেবিট কলামে 20,000 টাকা লিখেছি। এরপরে দেখো, তিনি আসবাবপত্র নিয়ে এসেছেন 1,00,000 টাকা। তো আসবাবপত্রটা এটাও কিন্তু ব্যবসায় একটি সম্পদ, তো সেই জন্য আমরা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, সেটা একটা রুলস, সেটাও তোমাদের জানা উচিত বা তোমরা জেনে নিবে। তো সেই জন্য আমরা এটাকে ডেবিট হিসেব করেছি এবং আমরা ডেবিট ঘরে এই টাকাটা লিখে দিয়েছি। এরপর রয়েছে দেখো, তিনি তৈরি পোশাক নিয়েছেন, অর্থাৎ তৈরি পোশাক সেটাও কিন্তু ব্যবসায়ের সম্পদ হিসেবে তিনি এখানে নিয়ে এসেছেন, অর্থাৎ তৈরি পোশাক হিসেব ডেবিট, এখানে এটার পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। এরপর দেখো যে এই তিনটা জিনিস যে তিনি নিয়ে এসেছেন, নগদ টাকা, আসবাবপত্র, তৈরি পোশাক, এই সব কিছুই কিন্তু মালিকের মূলধন। সুতরাং মূলধন হিসেব কিন্তু ক্রেডিট, তোমরা জানো নিশ্চয়ই মূলধন হিসেব ক্রেডিট। সুতরাং এই তিনটি যে লেনদেন ঘটেছে, এই তিনটি লেনদেনের সমপরিমাণ হচ্ছে ক্রেডিট, অর্থাৎ মালিকের মূলধন, এবং এই তিনটি টাকার সমন্বয় বা যোগফলটা হবে ক্রেডিট। সুতরাং আমরা ক্রেডিট ঘরে এই টাকাটা লিখে দিচ্ছি, এই তিনটি যোগফল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো ব্যাখ্যা। তো আমরা যখনই জাবেদী লিখবো তখন প্রত্যেকটি লেনদেনের সাথে আমরা একটি করে ছোট্ট করে অথচ তথ্যবহুল একটি সুন্দর উপস্থাপনের মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, ব্যাখ্যা বলছি আমরা, যেহেতু নগদ টাকা, আসবাব এবং তৈরি পোশাক নিয়ে ব্যবসা শুরু করা হলো, সুতরাং নগদ টাকা, আসবাব, তৈরি পোশাক এগুলো ডেবিট হিসেবে এসেছে, এবং এগুলো যেহেতু ব্যবসায়ের মূলধন সেজন্য মূলধন হিসেবে ক্রেডিট হিসেবে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 2 নম্বর যে রয়েছে, দেখো মার্চ 2 তারিখের যে লেনদেনটি, ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন, অর্থাৎ মিস্টার রুবায়েত বা যে ব্যবসায়ী, তিনি কি করেন, ব্যাংকে 10,000 টাকা দিয়ে তিনি একটি হিসাব খোলেন। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ব্যাংকের যে হিসাব, সেই হিসাবটা বেড়ে যাচ্ছে, তার মানে ব্যাংকের টাকা বেড়ে যাওয়ার কারণে ব্যাংক হিসাবে ডেবিট করছি আমরা 10,000 টাকা দিয়ে, এবং আমাদের প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ মিস্টার রুবায়েতের শাপলা ফ্যাশনের যে প্রতিষ্ঠান, সেখান থেকে নগদ টাকা কমে যাচ্ছে। তো সেই জন্য নগদ টাকাটা আমরা কি করছি, ক্রেডিট করে দিচ্ছি। মনে রাখবে, নগদ টাকা যদি আসে, বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ডেবিট, এবং যদি কমে যায় বা চলে যায় সেক্ষেত্রে সেটা হবে ক্রেডিট। তো আমরা প্রসঙ্গগত কারণেই কিন্তু আমরা সেটা ক্রেডিট করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো ব্যাখ্যা। যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আর বাকি যে লেনদেনগুলো রয়েছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখো 10 মার্চ তারিখের যে লেনদেন, সেটা এখানে বলা হয়েছে 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি বাকিতে ক্রয় 40,000 টাকা। তার মানে তিনি 5 ডজন 3 পিস এবং 2 ডজন শাড়ি বিক্রয় করেছেন। তো তার মানে আমরা এখানে কি করছি, আমরা তিনি এখানে যে তিনি ক্রয় করেছেন, বাকিতে ক্রয় করেছেন, তার মানে তিনি কিন্তু এখানে একটি ঋণ হয়ে গিয়েছেন, পাওনা তো তার কাছে টাকাটা পাবে। তো একটা কথা মনে রাখবে যে ক্রয় হিসাব সবসময় ডেবিট এবং বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট। ক্রয় হিসাব সবসময় কি, ডেবিট, এবং বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট। তো দেখো, তিনি ক্রয় করেছেন সেই জন্য আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রয়ের টাকাটা এখানে লিখে দিয়েছি। তো ক্রয়ের বিপরীতে আমরা কি লিখবো, অর্থাৎ লেনদেনের যে দুইটি সত্তা বা দুইটি দিক থাকে, একটি দিক তো আমরা ডেবিট দিক পেয়ে গেলাম ক্রয় হিসাবে, আরেকটা দিক অর্থাৎ ক্রেডিট দিকটা আমরা কি লিখবো। তো ক্রেডিট দিকটা দেখো, মনে রাখবে যে যদি নগদ টাকায় ক্রয় করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের নগদ টাকা কমে যায় এবং সেক্ষেত্রে আমরা নগদ হিসেবে ক্রেডিট করে দিই, যা ইতিমধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু এখানে ধারে পণ্য ক্রয় করেছেন, বাকিতে পণ্য ক্রয় করেছেন, তো সেই জন্য পাওনাদারের সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা পাওনাদার হিসেব ক্রেডিট লিখবো। এখানে আরেকটি কথা বলে রাখি, মনে রাখবে পাওনাদার হিসাব সবসময়ের জন্য ক্রেডিট এবং দেনাদার হিসাব সবসময় ডেবিট। আশা করি তোমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে এই বিষয় সম্পর্কে জানতে পারবে, এবং আমরা এই লেনদেনের কারণ সম্পর্কে লিখবো, যেহেতু ধারে পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লেনদেনটি পাচ্ছি 10 মার্চ তারিখের ক্রয় হিসেব ডেবিট, ডেবিট ঘরে 40,000 টাকা, এবং পাওনাদার হিসেব ক্রেডিট, এটা আমরা ক্রেডিট ঘরে লিখবো 40,000 টাকা। এরপরে আমরা পরের লেনদেনটি দেখে নিচ্ছি, অর্থাৎ মার্চের 10 তারিখে আরেকটি লেনদেন রয়েছে, প্রতিটি 1,000 টাকা করে 2 ডজন 3 পিস নগদে বিক্রয়। তো লক্ষ্য করো,
প্রতিটি 1000 টাকা করে 2 ডজন বিক্রি করেছেন 3 পিস এবং নগদ বিক্রি করেছেন। তো দেখো এখানে কিন্তু একটু ক্যালকুলেশন করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ক্লাস শুরুতে বলেছিলাম যে 2 ডজন, তাহলে 1 ডজনে 12টি, 2 ডজনে হচ্ছে 24টি। তো সেই হিসাবে প্রতিটি যদি 1000 টাকা হয় তাহলে 24 পিসের মূল্য আসবে 24,000 টাকা। সুতরাং অঙ্কের যে ফিগার রয়েছে, অঙ্কের যে সংখ্যাটা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। এখানে কিন্তু ভুল করা যাবে না। হিসাব বিজ্ঞানের ছাত্র ভুল করবে তাহলে কিন্তু নাম্বার পাবে না। তো এখন দেখো, যেহেতু বিক্রয় হিসেব ক্রেডিট আমি আগেই বলেছি, সেজন্য বিক্রয় হিসেব ক্রেডিট এবং নগদ টাকা, বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা এসেছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং নগদের হিসেব ডেবিট আমরা লিখলাম 24,000 টাকা এবং বিক্রয় হিসেব ক্রেডিট আমরা লিখলাম 24,000 টাকা ক্রেডিট ঘরে। এবং কারণ হিসেবে আমরা বলতে পারি যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেনদেনের সর্বশেষ যে লেনদেনটি ঘটেছে সেটি হচ্ছে 20 মার্চ তারিখে। তোমরা এখানে দেখতে পাবে যে 20 মার্চ তারিখের যে লেনদেনটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন 2000 টাকা। অর্থাৎ মালিক কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছেন। তো মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে নিয়ে গেছেন তখন কি হয়েছে, নগদ হিসেব ক্রেডিট হয়ে গিয়েছে, অর্থাৎ নগদ টাকা কমে গেছে। তো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেলে, কমে গেলে সেই হিসাবটা ক্রেডিট করতে হয়। সেজন্য আমরা নগদ হিসাব ক্রেডিট আমরা এখানে লিখে দিয়েছি। এবং তার বিপরীত দিকে যেহেতু মালিক উত্তোলন করেছেন সেজন্য আমরা কি করেছি, উত্তোলন হিসাবটা ডেবিট লিখে দিয়েছি। কারণ হিসেবে লক্ষ্য করেছি, দেখো যেহেতু মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। ডেবিটের ঘরে লিখবো 2000 টাকা এবং ক্রেডিটের ঘরে লিখবো 2000 টাকা। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তোমরা নিশ্চয়ই সেভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে কিন্তু আমাদের একটি কাজ রয়ে যায়, সেটি হচ্ছে যে যোগফলটা রয়েছে ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা, এই যোগফলটা তোমাদেরকে দিতে হবে। আমি এক পেজে দেখাতে পারছি না, যে আগের যে পেজ রয়েছে সেই পেজের জে টেনে এই পেজের সাথে জের যোগ করে দেখো টোটাল আসবে 2,96,000 টাকা। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্যই যোগ করে নিবে এবং তোমরা নিজেরাই প্রণয়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং বারবার তোমাদেরকে বলেছি তোমাদের পাঠ্যপুস্তক তোমরা অধ্যয়ন করবে এবং তোমরা ভালোভাবে শিখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটি এখন শেষ করছি। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করা থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি তোমরা ধৈর্য ধরে দেখেছো, সেই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।